Hello, my dear students of class 6. Welcome you once again to my class. And in this session, I'm going to do, or better to say, demonstrate the probable answers to the activity items that are provided there at the end of the text in your lesson 1 entitled It All Began with Drip Drip. And of course, earlier we completed activity 1, 2, 3, 4, and 5. So today it's time to do the rest part of the activities. তো যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো বাকি রয়েছে তার মধ্যে কিন্তু আমরা আজকে অ্যাক্টিভিটি 6 দিয়ে শুরু করব। পুরোটা হয়তো আজকে সম্পূর্ণ করা বা কমপ্লিটলি ওটাকে ওয়ার্কআউট করে ফেলা বাদ বাকি যতটা অংশ রয়েছে পুরোটা কভার করা সম্ভব হবে না আজকে, কারণ একটা টাইম লিমিটের মধ্যে এবং একই সঙ্গে বোর্ডের যে স্পেস লিমিট দুটোকে মাথায় রেখে আমরা চেষ্টা করব যতটা সম্ভব বেশি করে নেওয়া। তো আপাতত পেজ নাম্বার 13 যেখানে তোমাদের অ্যাক্টিভিটি 6টা রয়েছে, আমি তোমাদেরকে প্রত্যেককে বলবো অ্যাক্টিভিটি 6 যেহেতু আমরা করতে যাচ্ছি তাই প্লিজ ওপেন অ্যাট পেজ নাম্বার 13। তো অ্যাক্টিভিটি 6 এর যে ইনস্ট্রাকশনটা রয়েছে আমরা দেখে নিই কি ইনস্ট্রাকশন রয়েছে। ওখানে বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। ট্রু ফলস তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ যেটা সঠিক বলে মনে হবে সেখানে আমরা ট্রু বলবো বা ট্রু পুরোটা না লিখে টি লিখবো, এবং যেখানে ফলস বলে মনে হবে এফ লিখবো। তো সত্যি মিথ্যা, এবং সেটা কিসের সাপেক্ষে? ডেফিনেটলি টেক্সটের সাপেক্ষে। যে টেক্সটটা তোমরা পড়ে কমপ্লিট করে এসছো সেই টেক্সট রিলেটেড বিভিন্ন স্টেটমেন্টস দেওয়া থাকবে, এবং সেই স্টেটমেন্টগুলো অর্থাৎ এখানে যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো সত্যি কি মিথ্যা তোমরা আগে জাজ করবে। যদি সত্যি বলে মনে হয় তাহলে ট্রু বা টি টি ফর ট্রু তোমরা বক্সের মধ্যে লিখবে, আর যদি এফ লিখতে হবে তোমাদেরকে তখনই যখন তোমাদের মনে হবে এটা ফলস। তো যাই হোক না কেন, সঙ্গে কিন্তু আরেকটা ব্যাপার রয়েছে, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। অর্থাৎ তুমি যেটা সত্যি বা মিথ্যে বলছো ওটা কেন সত্যি বা কেন মিথ্যে মনে করছো, তোমার উত্তরটাকে সাপোর্ট করার জন্য, জাস্টিফাই করার জন্য, যথাযথ বলে প্রমাণ করার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এবং এখানে একটা কথা বলে রাখি, বারবার করে আমি যে বিষয়টা উল্লেখ করি প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য, যে এইখানে কিন্তু নিজেদের স্টেটমেন্ট বানিয়ে লেখার কোনো জায়গা নেই। অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্টের জায়গাটা কিন্তু তোমাদের টেক্সট থেকে কোট করতে হবে। ইয়াস, কোট করতে হবে। সো কোট করা মানেটা হচ্ছে এই জায়গাটাতে যে আমরা কোয়াইট ন্যাচারালি সেইখানে কোনো নিজস্বতা দেখানোর ব্যাপারে যাব না। জাস্ট যেটুকু অংশ বলে মনে হবে, সেটা পুরো সেন্টেন্স হতে পারে, কোনো ফ্রেজ হতে পারে, তো যাই হোক না কেন সেটা আমরা জাস্ট ওখানে যা রয়েছে সেটাকে কোটেশনের মধ্যে তুলে দেবো। যদি পুরোটা তুলতে হয় তাহলে পুরোটা তুলবো, আর যদি পার্ট তুলতে হয় পার্ট তুলবো। তবে যদি স্পেস সাফিসিয়েন্ট না থাকে পরীক্ষার প্রশ্নপত্রে, সেক্ষেত্রে যতটা তুলতে হবে তার প্রথম অংশটা তুলে ডট 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 দিয়ে পরের অংশটা, শেষ অংশটা তুলে আমরা কোটেশন ক্লোজ করে দেবো। তাতেও কিন্তু পারপাসটা সার্ভ হবে। আর যদি স্পেস সাফিসিয়েন্ট থাকে তো সেই সাফিসিয়েন্ট স্পেসে উত্তরটা অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্টটা কমপ্লিটলি তুলে দেবে। মোটামুটি এইটুকুই বলা। তো আমরা চলে যাই ইনস্ট্রাকশনের পার্টটা পেরিয়ে। প্রথম আইটেম যেটা রয়েছে কি বলছে, ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড আ হর্স। ভোলেনাথ জানতো না কি করে ঘোড়ায় চড়তে হয়। তো কথাটা কিন্তু ঠিক, আমাদের টেক্সট কিন্তু তাই বলছে, তাই আমরা এটাকে ট্রু বলেই বলেছি। এবং সেক্ষেত্রে দেখো আমি যেটা সাপোর্টিং স্টেটমেন্ট দিয়েছি, আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স, এটা রয়েছে তোমাদের ওখানে। ভোলেনাথ তার স্ত্রীকে বলছে আমি কি করে ঘোড়ায় চড়তে হয় সেটাই জানি না, তো কোয়াইট ন্যাচারালি আমি যুদ্ধে লড়বো কি করে। পরের আইটেম অর্থাৎ আইটেম নাম্বার বিতে আমরা চলে যাব। দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট। তো ভোলেনাথকে রাজা পাঠিয়েছিলেন একটা দারুণ হাতি। ডেফিনেটলি হাতি পাঠাননি, এবং আমরা সেটা জানি, তাকে একটা ঘোড়া পাঠানো হয়েছিল, স্ট্যালিয়ন পাঠানো হয়েছিল। তাই এটাকে আমরা ফলস বলে লিখবো, তাই লিখেছি। এবং সাপোর্টিং স্টেটমেন্ট যেটা দিয়েছি, ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, এটাই সাপোর্টিং স্টেটমেন্ট। এই বাক্যটা থেকে আমরা জানতে পারছি গিভেন যে স্টেটমেন্টটা রয়েছে অ্যাক্টিভিটিতে সেটা ভুল। 3 নম্বর অর্থাৎ সি আইটেমে কি বলছে, এখানে বলছে দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ। যারা শত্রুপক্ষের সৈন্য তারা খুব খুশি হয়েছিল ভোলেনাথকে দেখতে পেয়ে। ডেফিনেটলি এটা ঠিক নয়। তারা প্রথমে হতবুদ্ধি হয়ে গেছিল, বিওয়াইল্ডার, তারপরে ভয় পেয়ে গেছিল। তো যাই হোক, তারা খুশি হয়নি ডেফিনেটলি, তো এটাকে আমরা ফলস হিসাবেই মার্কিং করব। এবং সাপোর্টিং স্টেটমেন্ট যেটা দিয়েছি সেটা দেখে নাও, এভরিওয়ান ওয়াজ দে ওয়্যার গ্রেটলি স্কেয়ার্ড। দে বলতে অ্যাকচুয়ালি ওই কনটেক্সট যেটা রয়েছে টেক্সটের সেখানে দেখবে সৈনিকদের উল্লেখ করেই বলা হচ্ছে দে। পরেরটা বলছে ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার্স সিঙ্গল হ্যান্ডেডলি। এই লাইনটা নিয়ে আমার কিছু বলার রয়েছে।
এই কথাটাকে সত্যি বললেও ঠিক ধরতে হবে, আবার যদি কেউ মিথ্যে বলে তাও ঠিক ধরার জায়গা রয়েছে। ভোলানাথ শত্রুপক্ষের সমস্ত সৈন্যকে সিঙ্গেল হ্যান্ডেডলি ডিফিট করেছিল, অর্থাৎ একা হাতে পরাস্ত করেছিল। এই কথাটা জেনেছিল লোকজন, রাজ্যের লোকজন, অন্তত প্রচারটা তাই বলছি যে ভোলেনাথ একা হাতে 8,000 সৈন্যকে পরাস্ত করে হটিয়ে দিয়েছে। তো সেই সাপেক্ষে এখানে বলাও রয়েছে, মানুষজন অবাক হয়ে গেছিল। তো তাই এই লাইনের সাপেক্ষে যদি আমরা ট্রু ভাবি, তাহলে সেক্ষেত্রে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট ভোলেনাথ, এখান থেকে ডট 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 দিয়ে অল বাই হিমসেলফ আগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। তবে আমার মনে হয়েছে কোয়াইট ন্যাচারালি টু বি ট্রু টু দ্য রিয়েলিটি ফ্যাক্ট, যেটা এবং সেটা গল্পের মধ্যে বলাও রয়েছে, আমার মনে হয় এই উত্তরটা কিন্তু এভাবে আসা উচিত না। আমি ওটাকে ফলস হিসাবে যদি দেখাই তাহলে কিন্তু এভাবে আসবে, দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার। এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কি এখানে তারা কোনো রকম লড়াই না করে অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ ফাইট। তাহলে তো লড়াই হয়নি, তাহলে একা হাতে পরাস্ত করার প্রশ্ন উঠছে কোত্থেকে? লড়াই তো হয়নি। তো সেক্ষেত্রে যদি কোনো ছাত্র বা ছাত্রী, অর্থাৎ তোমরা যদি সেকেন্ড অপশানটাতে যাও এবং এইটা লেখো, তাহলে কিন্তু নম্বর অ্যাওয়ার করা উচিত, বা আমি অন্তত করব। তো সেক্ষেত্রে সবসময় আমি তোমাদের বলি একটা কথা, যে বি লজিক্যাল ইন ইউর আনসার। উত্তরের ক্ষেত্রে যুক্তিবাদী হও, তাহলে কিন্তু যুক্তিটা যদি সাউন্ড বা যথেষ্ট যুক্তিপূর্ণ হয় তাহলে ওটা অবশ্যই রিওয়ার্ডেড হবে। যাই হোক, আমরা অ্যাক্টিভিটি 6 পেরিয়ে চলে যাবো অ্যাক্টিভিটি 7-এ। সেখানে বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। তো এখানে কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে, অবশ্যই টেক্সচুয়াল কোয়েশ্চেন, সেগুলো কমপ্লিট সেন্টেন্সে উত্তর দিতে বলেছে। তবে আমি অ্যাকচুয়ালি বাক্যগুলো কোনো কোনো ক্ষেত্রে দুটো বাক্য হয়ে গেছে, সংখ্যাটা বাড়িয়ে ফেলেছি, তার কারণ আমার মনে হয়েছে প্রশ্নগুলোর উত্তর একটু কম্প্রিহেন্সিভ হওয়া উচিত আর কি। যাই হোক, হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপেয়ার? ভোলেনাথ কেন হতাশ হয়ে গেছিল, হতাশা পরিপূর্ণ হয়ে গেছিল সে কেন? তো উত্তরটা হচ্ছে এরকম ভাবে, যে ভোলেনাথ ওয়াজ ফুল অফ ডেসপেয়ার অ্যাজ হি ডিড নট নো ইভেন দ্য লিস্ট অ্যাবাউট ওয়ারফেয়ার। অর্থাৎ যুদ্ধ সম্পর্কে ন্যূনতম কোনো তার ধ্যান ধারণা ছিল না। তাকে রাজা দায়িত্ব দিয়েছে, তোমাকে এবারে দেশ বাঁচাতে হবে, তুমি তো সেনাপতি, প্রধান সেনাপতি, কিন্তু এইরকম একজন মানুষ যার যুদ্ধের সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই, তার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়, ন্যূনতম ধ্যান ধারণা নেই, ঘোড়ায় চড়তেই সে জানে না। এবং আমি পরে একটা পার্টের সঙ্গে যোগ করেছি যে ভোলেনাথ ওয়াজ ফুল অফ ডেসপেয়ার অ্যাজ হি ডিড নট নো ইভেন দ্য লিস্ট অ্যাবাউট ওয়ারফেয়ার অ্যান্ড ইট ওয়াজ টোটালি বিয়ন্ড হিজ ক্যাপাসিটি। এবং এটা ছিল তার পুরোপুরি ক্ষমতার বাইরে, টু ডিফিট দ্য কান্ট্রি, টু ডিফেন্ড দ্য কান্ট্রি, নট ডিফিট, টু ডিফেন্ড দ্য কান্ট্রি আগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে লড়ে দেশকে বাঁচানো তার পক্ষে এটা অসম্ভব ছিল। তাই ভোলানাথ হতাশায় একদম নিমজ্জিত হয়ে গেছিল। সেকেন্ড কোশ্চেন, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাবল? তো সে ট্রাবল বলতে পুরো ব্যাপারটাই তার কাছে ট্রাবলসাম, কিন্তু প্রাথমিক যে ট্রাবলটা ছিল, ন্যূনতম যেটা যুদ্ধ করার জন্য রিকোয়ারমেন্ট ঘোড়ায় চড়া, সেটাই সে জানতো না। তাই তার স্ত্রী তাকে বলেছিল আমি তোমাকে হেল্প করবো। তো কিভাবে হেল্প করেছিল দেখে নেওয়া যাক। টু ওভারকাম হিজ ট্রাবল, এখানে আমরা একটু অ্যাডও করতে পারতাম, টু ওভারকাম হিজ ট্রাবল অফ রাইডিং এ হর্স। এটা আমরা এখানে অ্যাডও করে দিতেই পারতাম, তাহলে উত্তরটা আরো বেশি কম্প্যাক্ট হতো বা আরো বেটার হতো। টু ওভারকাম হিজ ট্রাবল, ওকে, টু রাইড আ হর্স, এখানে আমরা যোগ করতেই পারি ভোলেনাথস ওয়াইফ হেল্পড হিম। তো এই ব্যাপারে ভোলেনাথের স্ত্রী তাকে হেল্প করেছিল বাই টাইং হিম, তাকে বেঁধে দিয়ে, ওকে, সিকিউরলি, খুব নিরাপদভাবে, টু দ্য স্ট্যালিয়ান উইথ এ রোপ, সেই যে বিশাল বড় তেজিয়ান ঘোড়া, তার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়ে তাকে হেল্প করেছিল। তো এই উত্তরটা আমরা লিখতেই পারি। পরের যে উত্তরটা আসছে, হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার? ওকে, এনিমি সোলজার বা শত্রুপক্ষের সৈন্যদেরকে প্রচন্ড রকম ভীত করেছিল কোন বিষয়টা? তো আমরা এই উত্তরটাকে একটু বড় করে লিখেছি, দ্য এনিমি সোলজার্স গট গ্রেটলি স্কেয়ার। তো শত্রুপক্ষের সৈন্যরা ভয় পেয়ে গেছিল টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান দ্যাট ইজ ভোলেনাথ, যে একজন উন্মাদের মতো দেখতে মানুষ, আসলে যে হচ্ছে ভোলেনাথ, যে কিনা বাঁধা রয়েছে টায়ার টু এ ফিয়ার স্ট্যালিয়ন, একটা উন্মত্ত ঘোড়ার সঙ্গে তাকে বাঁধা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। শাউটিং, সে চিৎকার করতে করতে আসছে, অ্যান্ড ওয়েভিং ব্রাঞ্চেস, গাছের শাখা নাড়াতে নাড়াতে আসছে এক্সাইটেডলি। এইটা দেখে তারা স্কেয়ার হয়ে গেছিল। কেন স্কেয়ার হয়ে গেছিল? যেহেতু দে থট, তারা ভেবেছিল, হিম, তাকে,
টু বি আ গ্রেট ওয়ারিয়ার, একজন বড় যোদ্ধা হিসেবে, কামিং সিঙ্গল হ্যান্ডেডলি টু ডিফিট দেম। তো তাদেরকে একা হাতে পরাস্ত করার জন্য একজন মহান যোদ্ধা, বিরাট যোদ্ধা একা হাতে যুদ্ধ করার জন্য আসছে, যার কোনো অস্ত্রেরও প্রয়োজন নেই, গাছের ডাল দিয়ে সে যুদ্ধ করবে, এটা ভেবে নিয়েছিল। হয় এরপরে যে প্রশ্নটা আসছে, শেষ প্রশ্ন, ওখানে একটু নিজস্ব চিন্তাভাবনার জায়গাটা রয়েছে। ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড আ লেজেন্ডারি ক্যারেক্টার? লেজেন্ড আমরা জানি কিংবদন্তি, তো অ্যাকচুয়ালি সেটা বলাও হয়েছে সেদিকটাতে, ভোলেনাথ বিকেম আ লেজেন্ড। তো এমন একজন কৃতিবান মানুষ যার কৃতিত্ব কিন্তু খুব উচ্চমানের, এবং এতটাই তিনি ফেমাস হয়ে যান যে তার সম্পর্কে বহু গালগল্প চালু হয়ে যায়। ফ্যাক্ট আর ফিকশন, অর্থাৎ সত্যি ব্যাপার আর গালগল্প মিলেমিশে একটা অদ্ভুত রূপকথার মানুষে পরিণত হন। সেরকম মানুষকে আমরা লেজেন্ড বা কিংবদন্তি বলি। ঠিক আছে, তো সত্যিকার ভোলানাথকে কি লেজেন্ডারি পার্সন বলা যায়? তোমার কি মনে হয়? গিভ রিজনস ফর ইউর আনসার। তোমার উত্তরের সাপেক্ষে কিন্তু তোমাকে যুক্তি দেখাতে হবে। তো উত্তরটাকে আমরা এইভাবে রেডি করেছি, নো, I don't think that Bholenath could truly be called a legendary character. যে না, আমি মনে করি না ভোলেনাথকে একজন লেজেন্ডারি ক্যারেক্টার বা কিংবদন্তি বলা যায়, অ্যাজ হি ডিড নট অ্যাচিভ এনিথিং উইথ হিজ কোয়ালিটি অ্যান্ড এফোর্ট। তিনি তার নিজস্ব গুণ বা চেষ্টা দিয়ে কোনো কিছু অ্যাচিভ করেননি। অল দ্যাট হ্যাপেন্ড ইন হিজ লাইফ, তার জীবনে যা কিছু ঘটেছিল পুরোটাই ওয়াজ নাথিং বাট, ছিল, এখানে অল ওয়ার যদি কেউ করে তাহলেও ভুল হবে না, অল বলতে আমি টোটালিটিটা বুঝিয়েছি। অল দ্যাট হ্যাপেন্ড ইন হিজ লাইফ ওয়াজ নাথিং বাট দ্য এক্সট্রিম ফেভার অফ ফরচুন। এক্সট্রিম ফেভার অফ ফরচুন অর্থাৎ সৌভাগ্যের চূড়ান্ত দয়া, পজিটিভ একটা ফেভার তার জীবনটাকে অন্যরকমভাবে অন্যদিকে নিয়ে চলে গেছিল। এছাড়া তার জীবনে কিন্তু সেই অর্থে গ্রেট কোনো অ্যাচিভমেন্ট ছিল না, এবং নিজের কৃতিত্বে কোনো অ্যাচিভমেন্ট তিনি করেননি। তো সেক্ষেত্রে আমরা ভোলেনাথকে বা ভোলেনাথ, বেটার টু সে, আমরা গ্রেট পার্সন বা লেজেন্ড বলতে পারি না। তো এখানে পরেরটা যেটা রয়েছে, আমরা একটা অংশ লেটস লার্ন বলে রয়েছে, বলছে রিড দ্য ফলোইং সেন্টেন্স, নিচে বাক্যগুলো পড়ো। দিস ড্রিপ, তিনটে এক্সাম্পল রয়েছে। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, টেক্সট থেকে নেওয়া অংশ। এই ড্রিপ ড্রিপটা আমাকে মেরেই ফেলবে, আমার মৃত্যু ঘটাবে। এভরি ওয়ান মার্ভেলড অ্যাজ দ্য ব্রেভারি, প্রত্যেকে তার এই সাহসিকতায় অত্যন্ত অবাক হয়ে গেছিল। ব্রেভারিকে অন্যরকম কালারে লেখা মানে রয়েছে, ডেথটাও তাই। ভোলেনাথ কেম ব্যাক হোম, থার্ড আইটেম যেটা রয়েছে, থার্ড এক্সাম্পল, কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার, ডেসপেয়ারের নিচে দাগ রয়েছে। তো এই যে তিনটে বাক্যে তিনটে শব্দকে আন্ডারলাইন করা রয়েছে, এই তিনটে জিনিস কী বোঝাচ্ছে? কোনো একটা স্টেট, অবস্থা কোনো কিছু বোঝাচ্ছে, অথবা কোনো একটা কোয়ালিটিকে বোঝাচ্ছে। তো এখানে তাই বলছে যে দেখো, যে ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস দ্য ব্লু কালার ওয়ার্ডস আর নাউন্স। তো যে নীল রঙের শব্দগুলো সেগুলো সবই নাউন, কারণ কোনো না কোনো কিছু নাম বোঝাচ্ছে। তো ডেথ মানে মৃত্যু, মানে জীবনহীন অবস্থাকে মৃত্যু বলে। ব্রেভারি একটা কোয়ালিটি অফ দ্য মাইন্ড, মনের একটা গুণ, ঠিক আছে, বা মনের একটা অবস্থা বলবো না, গুণ। ডেসপেয়ার হচ্ছে মনের অবস্থা। তো এটা কোনো না কোনো দিক থেকে সবগুলোই হয় স্টেট অফ সামথিং, স্টেট অফ মাইন্ড বা স্টেট অফ এনিথিং, অথবা কোনো কোয়ালিটিকে বোঝাচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে এগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। অ্যাবস্ট্রাক্ট কথা মানে হচ্ছে বিমূর্ত, সেটা নিচে বলা হয়েছে। লেটস লার্ন যে অংশটা, সেকেন্ড পার্টটা রয়েছে, আমরা লেটস ডুটা পরে করছি। বলছে দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইন, কেন এখানে কতগুলো শব্দ রয়েছে এগুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে। আচ্ছা, ওটা আমরা করে নিই, চলো। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য নাউন্স হুইচ ইন্ডিকেট ইদার আ স্টেট অফ বিং আর কোয়ালিটি অফ মাইন্ড, অর্থাৎ যেটা এতক্ষণ বোঝানো হলো তার একটা এখানে এক্সারসাইজ পার্ট রয়েছে। দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস, তো রাজা পরিচিত তার কাইন্ডনেসের জন্য। সো কাইন্ডনেস একটা গুণ বোঝাচ্ছে। তারপরে যেটা রয়েছে দ্য বিউটি অফ ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড মি, রাজা পরিচিত ছিলেন তার দয়ার জন্য, প্রথম বাক্যের অর্থ। দ্বিতীয় বাক্যের অর্থ হচ্ছে ফুলের সৌন্দর্য আমাকে আকর্ষণ করেছিল, তাই সৌন্দর্য ব্যাপারটা। বিউটিকে আমরা আনলাইন করেছি কারণ এটা একটা কোয়ালিটি। চাইল্ডহুড ইজ ফান, চাইল্ডহুডকে আনলাইন করেছি, এবং একই সঙ্গে আমি ফানকেও আন্ডারলাইন করেছি, চাইল্ডহুড অ্যান্ড ফান। কারণ চাইল্ডহুড হচ্ছে একটা অবস্থা, জীবনের একটা পর্যায়, আর ফান হচ্ছে মনের একটা অবস্থা। ওকে, ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম, ফ্রিডমকে আমরা আনলাইন করেছি। তো বলছি যে শব্দগুলো তোমরা আনলাইন করলে, এটা আমরা তাই করেছি, দেখে নাও, যে কাইন্ডনেস, বিউটি, চাইল্ডহুড, ফান, ফ্রিডম। অ্যাক্টিভিটি 8A তে যেটা বলছে, সেখানে আমরা লেটস লার্নে চলে যাচ্ছি। আমরা কি বলছে? দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ইন অ্যাক্টিভিটি 8A, ওকে, আর অ্যাবস্ট্রাক্ট নাউন্স। অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত। বিমূর্ত কথা মানে হচ্ছে যেগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক, এগুলোর দ্বারা আমরা তাকে বুঝতে পারি না, মানে অনুভব করতে পারি না। বুঝতে পারি কেবল
উপলব্ধি জায়গা থেকে, অর্থাৎ মনের জায়গা থেকে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন্স অলওয়েজ ইন্ডিকেট আ স্টেট অফ বিইং অর কোয়ালিটি অফ মাইন্ড। এটা নতুন কোনো কথা নয়। এবার বলছে এগুলোকে আমরা কিভাবে তৈরি করি। ইউজুয়ালি আমরা তিনটে সোর্স থেকে তৈরি হতে দেখি। একটা অ্যাডজেক্টিভ থেকে, যেমন ব্রেভ থেকে ব্রেভারি, ব্রেভ সাহসী, ব্রেভারি হচ্ছে সাহসিকতা। কাইন্ড দয়ালু, কাইন্ডনেস দয়া। অথবা আসতে পারে ভার্ব থেকে, ডাই থেকে ডেথ, ফ্রি থেকে ফ্রিডম, এরকম ব্যাপারটা। যদিও ফ্রি কিন্তু অ্যাডজেক্টিভ হয়। ওকে, বা ধরো আমি বললাম যে ব্লাইন্ডনেস, এরকম ব্যাপারটা। অথবা নাউন থেকে আসতে পারে, যেমন চাইল্ড থেকে চাইল্ডহুড, ঠিক আছে, হিরো থেকে হিরোইজম, এই শব্দগুলো। অর্থাৎ তিনটে সোর্স থেকে আমরা পেতে পারি এই সব ধরনের শব্দগুলো বা এই ধরনের নাউনগুলো। এবারে চলে আসছে আমরা লেটস ডু পার্ট, পেজ নাম্বার 15-এ, অ্যাক্টিভিটি 8B। অ্যাক্টিভিটি 8B-তে যেটা বলছে, ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোইং ওয়ার্ডস। নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেখান থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম করতে হবে। তার ওয়েটা দেখিয়ে দেওয়া হয়েছে একটুক্ষণ আগে। তো ডার্ক রয়েছে, অন্ধকার, মানে অন্ধকার বলতে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, অন্ধকারময়, এরকম ব্যাপারটা। 2 নম্বর রয়েছে অ্যাডাল্ট, অর্থাৎ পূর্ণবয়স্ক। অ্যামেজ, বিস্মিত করা। ওকে, ডিস্টার্ব, কাউকে ঝামেলায় ফেলা, বিরক্ত করা। কনফিউজ, বিভ্রান্ত করা। সুইট, এটা অ্যাডজেক্টিভ, মিষ্ট বা মিষ্টি। তো আমরা সেইগুলোকে করে নিয়েছি। কি কি? ডার্ক থেকে করেছি ডার্কনেস, অ্যাডাল্ট থেকে অ্যাডাল্টহুড, অ্যামেজ থেকে অ্যামেজমেন্ট, ডিস্টার্ব থেকে ডিস্টারবেন্স, কনফিউজ থেকে কনফিউশন, আর সুইট থেকে সুইটনেস। তো আমরা পেলাম কি কি? ডার্কনেস, অ্যাডাল্টহুড, অ্যামেজমেন্ট, ডিস্টারবেন্স অ্যান্ড কনফিউশন। ওকে, স্পেলিংগুলো ভালো করে দেখে নাও। এখানে একটা ব্যাপারটা রয়েছে, অ্যাডাল্টহুড, অ্যাডাল্টের সঙ্গে হুড লেগেছে, অ্যামেজের সঙ্গে মেন্ট, ডিস্টারবেন্সে ANC লেগেছে, ব্যাস। কনফিউজ থেকে কনফিউশন, আর সুইট থেকে সুইটনেস। এরপর যেটা বলছে অ্যাক্টিভিটি 8C, আচ্ছা নিচে বলছে দেখো, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। আরেক ধরনের নাউনের কনসেপ্ট এখানে দেওয়া হচ্ছে, অর্থাৎ কালেকটিভ নাউন, যেখানে অনেককে নিয়ে গঠিত একটা ইউনিট। এর আগে আমি যখন তোমাদের নাউনের ক্লাস নিয়েছি গ্রামারে, সেখানে ইন ডিটেলস এই জিনিসগুলো সবগুলোই বুঝিয়েছি। তো সেখানে আমরা একটা কথা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম যে কালেকটিভ নাউনগুলো অনেককে নিয়ে গঠিত হতে পারে, অনেকগুলো কম্পোনেন্টস নিয়ে গঠিত হতে পারে, কিন্তু ওরা ব্যবহৃত হয় একটা সিঙ্গেল ইউনিট হিসাবে, অর্থাৎ সেখানে ভার্বটা আমরা সিঙ্গুলারই ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। দু একটা ব্যতিক্রমী কেস থাকতে পারে, সেটা আলাদা বিষয়। তো কি বলছে এখানটাতে? ইন দ্য অ্যাবভ সেন্টেন্স দ্য ওয়ার্ড আর্মি ইন্ডিকেটস দ্য নাম্বার অফ সোলজার্স স্পোকেন অ্যাজ এ হোল। একদল সৈন্যকে বোঝাচ্ছে, কিন্তু তাদেরকে একসঙ্গে একটা ইউনিট হিসাবে, একক হিসাবে বোঝানো হচ্ছে, একটা দল হিসাবে, ঠিক আছে? তো এগুলোকে আমরা জানি কালেকটিভ নাউন বলা হয়। তো এখানে বলছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট আ গ্রুপ অফ পিপল, অ্যানিমালস অর থিংস টেকেন অ্যাজ এ হোল। তো যেগুলোকে একসঙ্গে আমরা দেখি, টেকেন অ্যাজ এ হোল, সেরকম জিনিসগুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে। তো অ্যাক্টিভিটি 8C, অ্যাক্টিভিটি আমরা 8B শেষ করলাম, এখান থেকে অ্যাক্টিভিটি 8C শুরু করেছি। এটা লাস্ট অ্যাক্টিভিটি আজকে, কারণ এখানে আর স্পেস অ্যালাউ করছে না। তো আমরা স আ ক্রাউড, আমি দেখেছিলাম একদল জনতাকে ইন ফ্রন্ট অফ দ্য শপ, দোকানের সামনে। তাহলে ক্রাউড ডেফিনেটলি আমাদের চলে আসছে কালেকটিভ নাউনের গ্রুপে। ওকে, এটা তোমাদের একটা ছেড়ে গেছি কি, মোস্ট প্রবাবলি। ওকে ওকে ওকে, ওহো 8C, নো নো, ইটস ওকে, ইটস দ্যাট ক্রাউড। আরেকটা অ্যাক্টিভিটি করা রয়েছে, আমি সরি। তারপরে বলছে যে হার্ড অফ ক্যাটলিস পাসিং বাই, একদল গবাদি পশু চলে যাচ্ছে। হার্ড, হার্ড মানে দল, তাই ক্রাউড, হার্ড। সেকেন্ড ওয়ান। থার্ড ওয়ান আছে টিম, কারণ ওই বাক্যে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন, আমাদের স্কুলের ক্রিকেট দল জিতেছে। 4 নম্বর রয়েছে আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন দ্য ভাস, একগোছা ফুল ফুলদানিতে রাখা হয়েছিল। তো বাঞ্চ কথাটা আমরা পেয়েছি, তাই আমরা 4টে জিনিস যেটা দেখে নিলাম, ক্রাউড, হার্ড, টিম, বাঞ্চ। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অনেকগুলোকে নিয়ে একটা ইউনিট, এরকম বোঝানো হচ্ছে। এবার বলছে দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইন, এগুলো আমরা কালেকটিভ নাউন বলে নিয়েছি। কালেকটিভ নাউন্স ইন্ডিকেট আ গ্রুপ অফ পিপল, অ্যানিমালস অফ থিংস টেকেন অ্যাজ হোল, এটা বলে নিয়েছি আমরা। কালেকটিভ নাউন্স অলওয়েজ টেক এ সিঙ্গুলার ভার্ব when it is used in present tense. ওকে, তো এগুলো ডিটেলস আলোচনা আমি এখানে করছি না। অ্যাক্টিভিটি 8D-তে কি বলছে, নিচে একটা হেল্প বক্স রয়েছে, কতগুলো শব্দ রয়েছে। ফ্লক, ফ্লক মানেও দল, পোসে মানেও দল, সোয়ার্ম মানেও দল, বাঞ্চ মানে গোছা, আর ক্লাস মানে শ্রেণী। একটা করে দেওয়া রয়েছে। Fill in the blanks with the appropriate collective nouns given in the help box. One is done for you. A posse of policemen marched by, একদল বা একটা গ্রুপ, পুলিশদের একটা গ্রুপ মার্চিং করতে করতে
চলে যাচ্ছে বা চলে গেছিল, সরি চলে গেছিল, মার্চড বাই। পরেরটা বলছে আই বট আ ড্যাশ অফ গ্রেপস, সো কোয়াইট ন্যাচারালি বাঞ্চ অফ গ্রেপস, এক গোছা আঙ্গুর আমি কিনেছিলাম। পরে বলছে সরি, থার্ড ওয়ান, আ ড্যাশ অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, আ ফ্লক অফ শিপ। ফ্লক কথাটা শিপের সঙ্গে আমরা সচরাচর যাই জানি, ফ্লক, ফ্লক অফ শিপ, এক পাল ভেড়া চড়ছিল মাঠে। নেক্সট ওয়ান, আই স সোয়ার্ম অফ বিজ, সোয়ার্ম কথা মানে আমরা জানি ঝাঁক, তো তাই সোয়ার্ম অফ বিজ ওয়াজ বাজিং অ্যারাউন্ড, এক ঝাঁক মৌমাছি চারদিকে গুঞ্জন করছিল। লাস্ট ওয়ান, ক্লাস, দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি। তো শ্রেণীকক্ষে খুব গোলমাল হচ্ছিল, খুব শব্দমুখর ছিল। আমরা এইখানে আজকে থামবো, বাদ বাকি যেগুলো রয়েছে অ্যাক্টিভিটি 8 E F, অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 10 A অ্যান্ড B, এগুলো আমরা পরের ক্লাসে করে নেব, কারণ ডেফিনেটলি এর মধ্যে গ্রামার আইটেম কয়েকটা রয়েছে, আর রাইটিং অ্যাক্টিভিটি রয়েছে, এবং একটা স্পিকিং অ্যাক্টিভিটিও রয়েছে। এগুলো আজকে একসঙ্গে অতটা লম্বা ক্লাস করা সম্ভব নয়, বা না করাটাই কাম্য। তো যাই হোক, পরের ক্লাসে এগুলো হবে। এগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে ওয়ার্কআউট করে নিও। যেগুলো আমি দিলাম এগুলো কিন্তু জাস্ট স্যাম্পলারি, এক ধরনের গাইডলাইন হিসেবে ভাবতে পারো, তোমরা নিজেরাও উত্তরগুলো নিজের মতো করে রেডি করতে পারো। যাই হোক, সবাই মন দিয়ে পড়াশোনাটা করো, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, স্টে ওয়েল, স্টে সেফ, meet you in the next class, and of course thank you all.